আজকে আমরা জীববিজ্ঞানের একটা খুব মৌলিক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের হাতে জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের একটা অংশ আছে, যেখানে প্রজাতি বা স্পিসিস নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, জীবজগতের শ্রেণীবিন্যাসের একদম গোড়ার ধাপ এটা। ঠিক। তো আমরা বোঝার চেষ্টা করব এই প্রজাতি ব্যাপারটা ঠিক কি, আর কেনই বা এটা জানা এত জরুরি। মানে শুধু সংজ্ঞা নয়, এর পেছনের ভাবনাটাও একটু তুলিয়ে দেখব। একদম ঠিক। আমাদের লক্ষ্য হবে প্রজাতি কিভাবে কাজ করে সেটা পরিষ্কার করা। মানে বিজ্ঞানীরা ঠিক কিভাবে একটা জীবকে অন্যটা থেকে আলাদা করেন। আর এই ছোট ছোট ভাগগুলো মিলে যে একটা বড় শ্রেণীবিন্যাস তৈরি হয়। হ্যাঁ, সেই কাঠামোটা বোঝা। আর এর জন্য আম, আলু বা ধরুন সিংহের মতো পরিচিত উদাহরণগুলো, এগুলো দেখলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। দারুণ আইডিয়া। তাহলে শুরু করা যাক। পাঠ্যপুস্তকটা কি বলছে? বলছে যে প্রজাতি হল কিছু মৌলিক সাদৃশ্যযুক্ত জীবের দল, যাদেরকে মূলত বাহ্যিক বা আকৃতিগত পার্থক্য দিয়ে আলাদা করা যায়। মানে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে চেনা, প্রাথমিক ধারণার জন্য এটা ঠিক আছে, তবে বাস্তবে বিষয়টা কিন্তু আরেকটু জটিল। যেমন? এই ধরুন ম্যানজিফেরা ইন্ডিকা মানে আম, বা সোলানাম টিউবেরোসাম আলু, আর প্যান্থেরা লিও সিংহ। হ্যাঁ, শুনেছি নামগুলো। এখানে এই যে শেষের নামগুলো ইন্ডিকা, টিউবেরোসাম, লিও, এগুলোই হলো প্রজাতি বা স্পেসিফিক এপিথেট। এরা একদম নির্দিষ্ট একটা জীবকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে নামের প্রথম অংশগুলো ম্যানজিফেরা, সলানাম, প্যান্থেরা, এগুলোর কাজ কি? এগুলো কি তাহলে এক ধরনের পারিবারিক নাম? ঠিক ধরেছেন, অনেকটা সেরকমই। এগুলোকে বলে গণ বা জেনাস। শ্রেণীবিন্যাসের তালিকায় প্রজাতির ঠিক আগের ধাপটাই হলো গণ। ও। একই গণের মধ্যে যেসব প্রজাতিগুলো থাকে তাদের মধ্যে কিছু গভীর মিল পাওয়া যায়। এই যেমন প্যান্থেরা গণের কথাই যদি ধরি। হ্যাঁ হ্যাঁ, প্যান্থেরা। এর মধ্যে তো সিংহ, লিও আর বাঘ, টাইগ্রিস দুটোই আছে। কিন্তু ওরা তো দেখতে বেশ আলাদা। ঠিক, দেখতে আলাদা হলেও ওদের মধ্যে কিছু মৌলিক মিল অবশ্যই আছে। শুধু যে বড় বিড়াল তা নয়। কি রকম মিল? ধরুন ওদের খুলির গঠন, দাঁতের বিন্যাস, এরকম বেশ কিছু শারীরিক বৈশিষ্ট্য আছে যা ওদের একই প্যান্থেরা গণের মধ্যে ফেলেছে। এটা শুধু বাইরের চেহারার মিল নয় আসলে। তার মানে এটা আরো গভীরের মিল, গঠনগত। হ্যাঁ, গঠনগত সাদৃশ্য। শ্রেণীবিন্যাসের এই ধাপগুলো আসলে কি বলে, বিবর্তনের পথে ওদের আপসি সম্পর্কটাকেও কিছুটা ইঙ্গিত দেয়। ইন্টারেস্টিং। তার মানে এই যে শ্রেণীবিন্যাস করা হয়, এটা শুধু একটা লিস্ট বানানো নয়, বরং জীবদের মধ্যেকার সম্পর্ক বোঝারও একটা উপায়। অবশ্যই। যেমন ধরুন সলানামগণ। হ্যাঁ, আলুওয়ালা। হ্যাঁ, আলু টিউবেরোসাম ছাড়াও কিন্তু এর মধ্যে বেগুন, মেলঞ্জেনা আছে, আবার কাকমাছি নাইগ্রাম জাতীয় গাছও আছে। তাই নাকি? বেগুন আর আলু তো দেখতে একেবারেই আলাদা, তা ওরা একই গণের সদস্য। হ্যাঁ, এটাই তো মজার ব্যাপার। ওদের ফুল বা ফলের গঠনের মতো কিছু মৌলিক জায়গায় মিল খুঁজে পাওয়া যায়, আর সেই মিলগুলোর ভিত্তিতেই ওদের একই সলানামগণের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাহ! মানে বাইরে দেখতে যতই তফাৎ থাকুক, কিছু অন্তর্নিহিত মিল থাকেই। আর এখানেই শুধু বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে বিচার করার একটা সীমাবদ্ধতাও চলে আসে, তাই না? পাঠ্যপুস্তকটা যদিও বাহ্যিক পার্থক্যের ওপর জোর দিয়েছে। কিন্তু বিজ্ঞানীরা নিশ্চয়ই আরও গভীরে গিয়ে দেখেন। একদম, তারা আরও অনেক কিছু বিচার করেন। আচ্ছা, মানুষের ক্ষেত্রে ব্যাপারটা কি? হোমো স্যাপিয়েন্স? হ্যাঁ, আমরা এখানে তাহলে হোমো হলো গণ, আর স্যাপিয়েন্স প্রজাতি। ঠিক তাই। হোমো হলো গণ, আর স্যাপিয়েন্স হলো প্রজাতি। আর বর্তমানে আমরা হোমো স্যাপিয়েন্সরাই কিন্তু এই হোমো গণের একমাত্র টিকে থাকা প্রজাতি। ওহ, তাই তো। আগে আরও ছিল শুনেছি। হ্যাঁ, অতীতে আরও প্রজাতি ছিল, যেমন নিয়ান্ডারথাল বা হোমো ইরেক্টাস। কিন্তু এখন শুধু আমরাই আছি। এই হোমো স্যাপিয়েন্স নামটা আমাদের অনন্য প্রজাতিগত পরিচয়, আবার বৃহত্তর যে হোমিনিন পরিবার, তার মধ্যে আমাদের অবস্থানটা কোথায়, দুটোই স্পষ্ট করে। বিষয়টা তাহলে বেশ বেশ গোছানো একটা পদ্ধতি। এই যে প্রজাতিকে শ্রেণীবিন্যাসের মৌলিক একক বলা হচ্ছে, এর আসল গুরুত্বটা কোথায়? এটা জেনে আমাদের লাভটা কি? গুরুত্ব অংশম। ভেবে দেখুন, পৃথিবীতে কোটি কোটি জীব। হ্যাঁ। এই শ্রেণীবিন্যাস ছাড়া তাদের বোঝা, তাদের নিয়ে গবেষণা করা, এটা কি সম্ভব হতো? প্রায় অসম্ভব। ঠিক। এটা আমাদের জীববৈচিত্র্যকে
একটা মানে সুশৃঙ্খলভাবে সাজাতে সাহায্য করে, বিভিন্ন জীবের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে, এমনকি কোনো প্রজাতি বিপন্ন তাদের কিভাবে বাঁচানো যায় সেই পরিকল্পনা করতেও এই শ্রেণীবিন্যাসটা দরকার হয়। তার মানে জীবজগৎকে জানার জন্য এটা একটা অপরিহার্য কাঠামো, অনেকটা একটা লাইব্রেরির ক্যাটালগের মতো। কিছুটা সেরকমই বলতে পারেন, একটা গাছের বিভিন্ন ডালপালা চেনার মতো, যা পুরো গাছটাকে বুঝতে সাহায্য করে। এখন ব্যাপারটা বেশ পরিষ্কার লাগছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম এই প্রজাতি ধারণাটা কিভাবে জীবজগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি তৈরি করে। হ্যাঁ, আলু, সিংহ, বাঘ, এমনকি মানুষের উদাহরণ দিয়ে প্রজাতি আর গণের সম্পর্কটাও বুঝলাম। আমরা মূলত পাঠ্যপুস্তকের কথা অনুযায়ী বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর জোর দিয়েছি আলোচনাটায়। হ্যাঁ, সেটাই। কিন্তু এখানে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো আরও ভাবার মতো। বলুন না। এই যে বাহ্যিক বৈশিষ্ট্যের কথা বললাম, আচ্ছা, যদি এমন হয় যে দুটো জীবের মধ্যে বাহ্যিক পার্থক্য খুবই কম বা হয়তো নেই বললেই চলে, খুব ভালো প্রশ্ন। তখন কোন গভীরতর কারণগুলো, যেমন ধরুন তারা কি নিজেদের মধ্যে প্রজনন করতে পারে বা তাদের জিনে কি পার্থক্য আছে, এই সব বিষয়গুলো কি তাদের আলাদা প্রজাতি হিসেবে চিহ্নিত করে? ঠিক এই জায়গাটাতেই শ্রেণীবিন্যাস আরও গভীর আর জটিল হয়ে ওঠে। বাহ্যিক মিল বা অমিলটাই শেষ কথা নয়, প্রজননগত বিচ্ছিন্নতা, জিনগত পার্থক্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ নির্ণায়ক। তার মানে বাহ্যিক সাদৃশ্য থাকলেও তারা ভিন্ন প্রজাতি হতে পারে? অবশ্যই পারে। এই দিকগুলো নিয়ে কিন্তু আরও অনেক বিস্তারিত আলোচনার সুযোগ আছে। শ্রেণীবিন্যাস একটা সুইচেলি চলমান গবেষণার ক্ষেত্র। আসলেই আজকের আলোচনাটা খুব ভালো লাগলো, অনেক কিছু পরিষ্কার হলো। আমারও। বিষয়টা আসলেই খুব মজার।